টেকনিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমার আলোচ্য বিষয় 2025 সালের নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের পঞ্চম সেটের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের এই পরীক্ষায় পূর্ণমান থাকবে 40, সময় হবে তোমরা 1 ঘন্টা 15 মিনিট। তোমাদের এর আগে নবম শ্রেণীর 4টে সেটের প্রশ্ন এবং উত্তর করিয়ে দিয়েছি। তোমরা যারা যারা দেখোনি তাদের জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। এছাড়াও তোমার নবম শ্রেণীর অল সাবজেক্টের 5 থেকে 6টা সেটের প্রশ্ন উত্তর করানো হয়ে গেছে, তার লিঙ্কও তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো তোমরা সেগুলো দেখে নিও। তো দেখো, এই সেট শুরু করার আগে একবার তোমাদের সিলেবাসটা আগে দেখে নেব। তোমাদের সিলেবাসে যেটা রয়েছে গ্রহরূপে পৃথিবী, পৃথিবীর গতিসমূহ আর ভারতের সম্পদ, আর মানচিত্র থেকে রয়েছে ভারতের সম্পদের মানচিত্র তোমাদের রয়েছে। এবার দেখো, তোমাদের এই সেটে বিভাগ কতে রয়েছে। দেখো, বিভাগ কতে রয়েছে প্রথমে সঠিক উত্তর নির্বাচন করো 1 গুণ 7 সমান 7। দেখো, প্রথম যে প্রশ্ন 1.1, পৃথিবীকে গোলাকার ধরে জ্যামিতিক পদ্ধতিতে পৃথিবীর পরিধি নির্ণয় করেন কোপার্নিকাস, আইজাক নিউটন, এরাটোস্থেনিস নাকি বরাহমিহির? সঠিক উত্তর হচ্ছে এরাটোস্থেনিস। নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে। ভারতের মহাকাশ গবেষণা বিষয়ক সংস্থা হলো নাসা, IAU, ইসরো নাকি IRS? উত্তর হচ্ছে ইসরো। নেক্সট, পৃথিবীর কেন্দ্র বহির্মুখী শক্তি সর্বাধিক হয় কোথায়? দেখো, অপশন আছে নিরক্ষীয় অঞ্চলে, ক্রান্তীয় অঞ্চলে, মেরু অঞ্চলে নাকি মেরু বৃত্ত প্রদেশীয় অঞ্চলে? সঠিক উত্তর হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে। পরের প্রশ্ন, দক্ষিণ ভারতে সবচেয়ে ছোট রাত হয় কবে? অপশন কি আছে 21শে জুন, 23শে সেপ্টেম্বর, 22শে ডিসেম্বর নাকি 21শে মার্চ? উত্তর হচ্ছে 22শে ডিসেম্বর। নেক্সট, কয়লার একটি উপজাত দ্রব্য হলো কেরোসিন, পেট্রোল, আলকাতরা নাকি প্যারাফিন? উত্তর হচ্ছে আলকাতরা। পরের প্রশ্ন, মহানদী উপত্যকার কয়লা খনি হলো তালচের, বোকারো, রানীগঞ্জ নাকি ঝরিয়া? উত্তর হচ্ছে তালচের। পরের প্রশ্ন, ভারতের যে ভূতাত্ত্বিক যুগে কয়লা বেশি পাওয়া যায় সেটি হলো কোন যুগে? এর যেটা দেখো সঠিক উত্তর হচ্ছে গন্ডোয়ানা যুগে। এবার বিভাগ খতে চলে আসছি। দেখো, আমরা বিভাগ ক্ষয়ে প্রথমে যেটা রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন দেখো চলে আসবো, কোন বাক্যগুলি শুদ্ধ হলে সুলেখ এবং অশুদ্ধ হলে অলেখ? 1 গুণ 4 সমান 4 আছে। প্রথম প্রশ্ন দেখো, পৃথিবীর মেরু ব্যাস তার নিরক্ষীয় ব্যাস হচ্ছে 42.72 কিলোমিটার কম, এটা অশুদ্ধ, এর জন্য অলেখা হলো। পরের প্রশ্ন, সূর্যের বার্ষিক আপাত গতি কর্কট ও মকর ক্রান্তি রেখার মধ্যে সীমাবদ্ধ, তো এটা হচ্ছে শুদ্ধ, এর জন্য সুলেখা হলো। পরের প্রশ্ন, লোহা আকরিক উত্তোলনে উড়িষ্যা প্রথম স্থান অধিকার করে, তো এটা হচ্ছে শুদ্ধ, এর জন্য সুলেখা হয়েছে। তারপর প্রশ্ন দেখো, উপগ্রহ চিত্র বনভূমি শনাক্তকরণে ব্যবহার করা হয়, তো এটা হচ্ছে শুদ্ধ। পরের প্রশ্ন, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো 1 গুণ 4 সমান 4। প্রথম প্রশ্ন চলে আসবো। দেখো, পৃথিবীর আবর্তনের বেগ মেরুর দিকে বৃদ্ধি না হ্রাস পায়? তো এটা হচ্ছে হ্রাস পায়। নেক্সট প্রশ্ন দেখো, 21শে জুনের পর থেকে 22শে ডিসেম্বর পর্যন্ত সূর্যের দক্ষিণায়ন হয়। পরের প্রশ্ন, সম্পদ বিষয়ক জার্নাল ড্যাশ প্রথম সম্পদ ধারণার ব্যাখ্যা দেন? উত্তর হচ্ছে দ্য ওয়ার্ল্ড রিসোর্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। তারপরে দেখো, কয়লাকে ড্যাশ কয়লাকে রোজবার্ড বলা হয়? উত্তর হচ্ছে লিগনাইট কয়লাকে। পরের প্রশ্ন চলে যাবো, 2-1 কথায় উত্তর দাও 1 গুণ 4 সমান 4। প্রথম প্রশ্ন, সঠিক তথ্য আদান প্রদানে মহাকাশে কি প্রেরণ করা হয়? এর সঠিক উত্তর লিখবে স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ। পরের প্রশ্ন, সূর্যের আপাত বার্ষিক গতিকে কি বলে? উত্তর লিখবে রবিমান্ড। পরের প্রশ্ন, ভারতের প্রাচীনতম জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তর লিখবে দার্জিলিং জেলার সিদ্রাপঙে। নেক্সট দেখো, পশ্চিমবঙ্গের রানীগঞ্জে কোন ধরনের কয়লা পাওয়া যায়? এর উত্তর লিখবে বিটুমিনাস কয়লা পাওয়া যায়। এবার চলে আসছে বিভাগ গ। বিভাগ গতে তোমরা দেখো, প্রথমে যেটা আছে 3 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 2 গুণ 3 সমান 6। প্রথম প্রশ্ন, অভিগত গোলক কি? উত্তর লিখবে যে গোলকের উত্তর ও দক্ষিণ দিক সামান্য চাপা এবং পূর্ব পশ্চিম দিক সামান্য ফোলা তাকে অভিগত গোলক বা উপগোলক বা অবলেট স্ফেরয়েড বলে। পরের প্রশ্ন 3.2 অথবা এখানে আছে দেখো, কোন বস্তুর ওজন নিরক্ষীয় অঞ্চলের তুলনায় মেরু অঞ্চলে বেশি হওয়ার কারণ কি? উত্তর লিখবে পৃথিবীর আকৃতি সম্পূর্ণ গোলীয় নয়, পৃথিবীর আকৃতি অভিগত গোলক। পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলে একটু স্ফীত, নিরক্ষীয় ব্যাস হচ্ছে 12,757 কিলোমিটার। ও মেরু অঞ্চলে একটু চাপা, মেরু অঞ্চলের ব্যাস হচ্ছে 12,714 কিলোমিটার।
এর জন্য পৃথিবীর কেন্দ্র থেকে নিরক্ষীয় অঞ্চলের দূরত্ব বেশি ও মেরু অঞ্চলের দূরত্ব কম, ফলে মেরু অঞ্চলের অভিকর্ষ বলের প্রভাব বেশি। পক্ষান্তরে নিরক্ষীয় অঞ্চলে অভিকর্ষ বলের প্রভাব কম। মেরু অঞ্চলে অভিকর্ষ বলের প্রভাব বেশি থাকায় এখানে বস্তুর ওজন নিরক্ষীয় অঞ্চলের তুলনায় একটু বেশি হয়। তারপরে যে প্রশ্ন দেখো, সূর্যের আপাত দৈনিক গতি বলতে কি বোঝায়? উত্তর লিখবে, পৃথিবীর ঘূর্ণনের কারণে সূর্যকে প্রতিদিন পূর্ব থেকে পশ্চিম দিকে আকাশে স্থানান্তরিত হতে দেখা যায়। এটি সূর্যের আপাত দৈনিক গতি। বোঝা গেল? 3.2। আচ্ছা, এটা প্রশ্নটা রিপিট হয়েছে, ঠিক আছে, আগে আমি বলে দিলাম। পরের যে প্রশ্ন দেখো, অথবা ফেরেলের সূত্র কি? উত্তর লিখবে, ফেরেলের সূত্র অনুযায়ী কোরিওলিস বলের প্রভাবে বায়ুপ্রবাহ উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে সোজা পথে প্রবাহিত না হয়ে উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেঁকে প্রবাহিত হয়। পরের প্রশ্ন 3.3, সম্পদ সংরক্ষণ বলতে কি বোঝো? উত্তর লিখবে, সম্পদ সংরক্ষণ হলো প্রাকৃতিক সম্পদগুলিকে যথাযথভাবে ব্যবহার করে অপচয় রোধ করা এবং ভবিষ্যতের জন্য সংরক্ষণ করা। নেক্সট প্রশ্ন, অথবা দেওয়া আছে, চিরাচরিত শক্তি সম্পদ কি? উত্তর লিখবে, চিরাচরিত শক্তি সম্পদ হলো প্রাকৃতিক শক্তির এমন উৎস যেমন কয়লা, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস যা পুনর্নবীকরণ করা সম্ভব নয়। পরের প্রশ্ন, বিভাগ ঘ, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 3 × 3 = 9। প্রথম যে প্রশ্ন আছে দেখে নাও, পৃথিবীর আকার পৃথিবীর মতোই ব্যাখ্যা করো। এর উত্তরে লিখবে, পৃথিবীর প্রকৃত আকৃতি পৃথিবীর মতোই, কারণ পৃথিবীর জ্যামিতিক আকারকে আমরা সাধারণত গোলক হিসেবে পরিগণিত করি, কিন্তু ভৌগোলিক বিশ্লেষণ করে দেখা গেছে যে পৃথিবীর আকৃতি পুরোপুরিভাবে গোলক আকৃতির নয়। পৃথিবীর উত্তর মেরু দক্ষিণ মেরু অঞ্চলে গোলকের অংশটা কিছুটা চাপা থাকে, ফলে অভিগত গোলকের আকার সৃষ্টি হয়। এছাড়াও যে কোনো জ্যামিতিক গোলকের ন্যায় পৃথিবীর উপরিভাগ মসৃণ হয় না। পৃথিবীর উপরিতলে কোথাও উঁচু পর্বত বা নিচু জলাভূমি থাকার জন্য এক এবড়ো খেবড়ো উপরিতলের সৃষ্টি হয়। গোলক বা অভিগত গোলকের সাথে পুরোপুরি জ্যামিতিক সাদৃশ্য না থাকার জন্যই পৃথিবীর প্রকৃত আকার পৃথিবীর মতোই ধরা হয়, অর্থাৎ এটি একটি স্বতন্ত্র আকার। পরের প্রশ্ন 4.2, আচ্ছা, একটা অথবা প্রশ্ন আছে, সূর্যের অন্তর্ভাগের ও বহির্ভাগের গ্রহের পার্থক্য লেখো। দেখো, বাঁ দিকে আছে অন্তর্ভাগের গ্রহ আর ডান দিকে আছে বহির্ভাগের গ্রহ। তো প্রথম যে পয়েন্ট, এই গ্রহগুলি অন্তর্ভাগের গ্রহের ক্ষেত্রে এই গ্রহগুলি সূর্যের কাছে অবস্থান করে, আর বহির্ভাগের গ্রহের ক্ষেত্রে এই গ্রহগুলি সূর্যের থেকে দূরে অবস্থান করে। অন্তর্ভাগের গ্রহের ক্ষেত্রে দেখব 2 নম্বর, এই গ্রহগুলি আকারে ছোট হয়, আর বহির্ভাগের গ্রহের ক্ষেত্রে এই গ্রহগুলি আকারে তুলনামূলকভাবে বড় হয়। অন্তর্ভাগের গ্রহ 3 নম্বর, এই গ্রহগুলির উদাহরণ হলো বুধ, শুক্র, মঙ্গল, পৃথিবী। আর বহির্ভাগের গ্রহ এর উদাহরণ হচ্ছে বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। পরের যে প্রশ্ন 4.2, পৃথিবীর আবর্তন গতি বিষুব রেখা থেকে মেরুরেখার দিকে কমতে থাকে কেন? এর উত্তরে তোমরা লিখবে, দেখো, পৃথিবী একটি গোলাকৃতি বস্তু হয় নিরক্ষীয় অঞ্চলে ব্যাসার্ধ সবচেয়ে বেশি, ফলে নিরক্ষীয় অঞ্চলগুলিতে আবর্তনের গতি বেশি থাকে। মেরুর দিকে ব্যাসার্ধ কমতে থাকায় সেখানে আবর্তনের গতি কমে। অথবা যে প্রশ্নটা আছে, পৃথিবীর অক্ষে হেলানো অবস্থানের গুরুত্ব লেখো। উত্তর লিখবে, পৃথিবীর অক্ষ 23.5 ডিগ্রি হেলানো অবস্থায় ঋতু পরিবর্তন ঘটে। এটি দিন ও রাতের দৈর্ঘ্যের পরিবর্তন এবং মেরু অঞ্চলে মধ্যরাতে সূর্য বা দীর্ঘ অন্ধকারের মতো ঘটনা সৃষ্টি করে। বোঝা যাচ্ছে? 4.3, খনিজ তেলের ব্যবহার লেখো। উত্তর লিখবে, খনিজ তেল বিভিন্ন কাজে ব্যবহৃত হয়, যেমন যানবাহনে জ্বালানি হিসাবে, পেট্রোল ডিজেল, বিদ্যুৎ উৎপাদনে, রাসায়নিক শিল্পে, প্লাস্টিক ও সারের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। আচ্ছা, 4.3 পরে তোমাদের যেটা আছে সেটা একবার দেখো কি আছে। অথবা দেওয়া আছে 4.3-এরই, সৌর বিদ্যুতের দুটি সুবিধা ও অসুবিধা লেখো। তো প্রথমে সুবিধা লিখবো, এটি পরিবেশ বান্ধব ও পুনর্নবীকরণযোগ্য। আর কি আছে, জ্বালানি খরচা কম। আর অসুবিধা কি আছে, এটি শুধুমাত্র দিনের বেলায় এবং সূর্যের উপস্থিতিতে কার্যকর। আর একটা অসুবিধা আছে, প্রাথমিক স্থাপনার ব্যয় বেশি। বোঝা যাচ্ছে? এবার দেখো বিভাগ উঙ্গ, তোমাদের এখানে ম্যাপ পয়েন্টিং যেটা আছে সেটা বিভাগ উঙ্গতে হবে। নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 × 1 = 5। আচ্ছা, ম্যাপ পয়েন্টিং এর আগে কিছু প্রশ্ন আছে এখানে। পৃথিবীর আবর্তন গতির ফলাফল আলোচনা করো। উত্তর লিখবে, যে গতির দ্বারা পৃথিবী নিজ অক্ষ বা মেরুদণ্ডের ওপর পশ্চিম থেকে পূর্বে ঘড়ির কাঁটার বিপরীতে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ডে বা প্রায় 24 ঘন্টা একবার আবর্তন করে, সেই গতিকে আবর্তন
বা আহ্নিক গতি বলা হয়। পৃথিবীর আবর্তন গতির ফলাফলগুলি হলো, প্রথম পয়েন্ট, পর্যায়ক্রমে দিন ও রাত সংগঠন। যে লিখবে পৃথিবীর নিজস্ব কোনো আলো নেই, সূর্যের আলোতে পৃথিবী আলোকিত এবং উত্তপ্ত হয়। তাই আবর্তন করার সময় পর্যায়ক্রমে গোলাকার পৃথিবীর যে অংশে সূর্যের আলো পড়ে সেখানে হয় দিন, বিপরীত অংশে সূর্যের আলো পড়ে না, ফলে সেখানে হয় রাত। পরের পয়েন্ট দেবে সূর্যোদয় ও সূর্যাস্ত। দিয়ে লিখবে তোমরা পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে বলেই প্রতিদিন পূর্ব দিকে সূর্যোদয় এবং পশ্চিম দিকে সূর্যাস্ত হয়। তারপরে পয়েন্ট দিবে সময় নির্ধারণ। দিয়ে লিখবে নিজ অক্ষের উপর একবার সম্পূর্ণভাবে আবর্তন করতে পৃথিবীর সময় লাগে প্রায় 24 ঘন্টা বা একদিন। আবর্তনের এই সময়কে 24 ভাগ করে প্রতি ভাগকে 1 ঘন্টা ধরা হয়। এরপর এই 1 ঘন্টাকে সমান 60 ভাগে ভাগ করে প্রতি ভাগকে 1 মিনিট এবং এই 1 মিনিটকে সমান 60 ভাগে ভাগ করে প্রতি ভাগকে 1 সেকেন্ড ধরে সহজে সময় নির্ধারণ করা যায়। আচ্ছা, এরও কিছুটা কন্টিনিউশন পার্ট আছে, সেটা দেখে নাও তোমরা। আমি যাকে অ্যারো দিয়ে তোমাদেরকে দেখিয়েছি, কন্টিনিউশন পার্টটা দেখে নাও। 4 নম্বর পয়েন্ট দিবে নিয়ত বায়ুপ্রবাহ ও সমুদ্র স্রোতের দিক বিক্ষেপ। দিয়ে লিখবে পৃথিবীর আবর্তন গতির জন্য যে কেন্দ্র বহির্মুখী বলের সৃষ্টি হয় সেই বলকে কোরিওলিস বল বলে। এই বলের প্রভাবে সমুদ্র স্রোত ও নিয়ত বায়ুপ্রবাহের দিক বিক্ষেপ ঘটে। অর্থাৎ পৃথিবীর আবর্তন গতির জন্যই নিয়ত বায়ুপ্রবাহ, সমুদ্র স্রোত প্রভৃতি উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেঁকে প্রবাহিত হয়। পরের প্রশ্ন, জোয়ার ভাটার সৃষ্টি। পরের পয়েন্ট, মাধ্যাকর্ষণের নিয়ম অনুসারে চাঁদ ও সূর্য উভয়ই পৃথিবীকে আকর্ষণ করে, কিন্তু সূর্যের তুলনায় চাঁদ পৃথিবীর নিকটবর্তী বলে পৃথিবীর উপর চাঁদের আকর্ষণের প্রভাব অপেক্ষাকৃত বেশি হয়। আবর্তনের সময় পৃথিবীর যে স্থান চাঁদের সামনে থাকে সেই স্থানে জলরাশি ফুলে ওঠে, অর্থাৎ সেই স্থানে হয় মুখ্য জোয়ার। ঠিক একই সময় এর বিপরীত দিকে পৃথিবীর আবর্তনের ফলে উৎপন্ন কেন্দ্র বহির্মুখী শক্তির প্রভাবে গৌণ জোয়ার হয় এবং এর সমকোণে অবস্থিত স্থানগুলিতে তখন ভাটা হয়। 6 নম্বর পয়েন্ট, উদ্ভিদ ও প্রাণীজগতের সৃষ্টি। যে লিখবে আবর্তন গতি না থাকলে পৃথিবীর নির্দিষ্ট একটি অর্ধাংশে চিরকাল রাত থাকতো, ফলে আলো উত্তাপের অভাবে কোনো জীবই জন্মাতে পারত না, আর অপর অর্ধাংশে চিরকাল দিন থাকতো, ফলে প্রচন্ড উত্তাপে সেখানে কোনো জীবের জন্ম হতো না। কিন্তু পৃথিবীর আবর্তন গতির ফলে পৃথিবীর বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে দিন ও রাত হয়, তাই পৃথিবীতে উত্তাপের সমতা বজায় রেখেছে এবং পৃথিবীতে উদ্ভিদ প্রাণীজগতের সৃষ্টি হয়েছে। পরে কি আছে দেখো, 5.2, ভারতে কয়লা উত্তোলক অঞ্চলগুলির বিবরণ দাও। তো এর উত্তরে তোমরা লিখবে ভূতাত্ত্বিক বয়স অনুসারে ভারতে প্রধানত 2টি শ্রেণীর কয়লা পাওয়া যায়, গান্ডোয়ানা কয়লা আর টার্সিয়ারি কয়লা। গান্ডোয়ানা কয়লা পয়েন্ট দিবে। যে লিখবে প্রায় 28 থেকে 30 কোটি বছর আগে ভূগর্ভে এই কয়লার স্তর গঠিত হয়। ভারতের মোট কয়লা সম্পদের প্রায় 99%ই এই গন্ডোয়ানা শ্রেণীর কয়লা। এর মধ্যে বেশিরভাগই মধ্যম মানের বিটুমিনাস জাতীয়। ভারতের যেসব অঞ্চল থেকে গন্ডোয়ানা শ্রেণীর কয়লা উত্তোলিত হয় সেগুলি হলো, প্রথম পয়েন্ট দিবে দামোদর উপত্যকা। দিয়ে দামোদর উপত্যকায় এই যেটা লেখা আছে সেটা লিখবে। আমি আর পড়লাম না, পড়লে ভিডিওটা বড় হচ্ছে, আমি তার জন্য যতটা পারছি শর্টে তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তারপর 2 নম্বর পয়েন্ট দিবে মহানদী উপত্যকা, দিয়ে দেখো এটা লিখে নেবে। তারপরে লিখবে সোন উপত্যকা, দিয়ে সোন উপত্যকা দিয়ে এগুলো লিখবে। মধ্যপ্রদেশের উমারিয়া, সোহাগপুর, সিঙ্গারাউলি এবং ছত্তিশগড়ের ঝিলিমিল, বিশ্রামপুর, চিরিমিরি প্রভৃতি এখানকার প্রধান কয়লা খনি। এর কিছুটা কন্টিনিউশন পার্ট আছে, সেটা দেখে নাও তোমরা। কন্টিনিউশন পার্টটা 4 নম্বর যেটা আছে ওয়ার্ধা এবং ওয়েনগঙ্গা উপত্যকা, দিয়ে তোমরা এই কথাগুলো লিখবে। 5 নম্বর গোদাবরী উপত্যকা, দিয়ে এটা লিখে দেবে। এরপরে যে কন্টিনিউশন পার্ট সেটা দেখে নাও। এই প্রশ্নটা একটু বড়, যেহেতু 5 নম্বর প্রশ্ন। টার্সিয়ারি কয়লা, দিয়ে লিখবে টার্সিয়ারি যুগে অর্থাৎ প্রায় 6 থেকে 7 কোটি বছর আগে হিমালয় পর্বত সৃষ্টির সময় এই কয়লার স্তর গঠিত হয়। ভূগর্ভে খুব বেশি দিন থাকেনি বলে টার্সিয়ারি কয়লা বেশিরভাগই লিগনাইট জাতীয় অর্থাৎ নিম্নমানের। টার্সিয়ারি কয়লা যেসব অঞ্চল থেকে উত্তোলিত হয় সেগুলি হলো অসমের মাকুম ও মিকির পাহাড়, নাগাল্যান্ডের উত্তরাংশ, অরুণাচল প্রদেশের দক্ষিণ পশ্চিমাংশ, পশ্চিমবঙ্গের দার্জিলিং এর কাছে বাগড়াকোট ও কালিম্পং অঞ্চল, সিকিমের রঙ্গিত উপত্যকা, জম্মু ও কাশ্মীরের লানিয়ালাব, নিছোমা ও রায়তান, রাজস্থানের বিকানির জেলার পালানা, গুজরাটের কচ্ছ ও ব্রজ, তামিলনাড়ুর দক্ষিণ আরকট জেলার নিভেলি প্রভৃতি উল্লেখযোগ্য টার্সিয়ারি কয়লা খনি। এগুলির মধ্যে উৎপন্নের বিচারে নিভেলি ভারতের বৃহত্তম লিগনাইট খনি। যদি তোমাদের প্রশ্ন আসে ভারতের বৃহত্তম লিগনাইট খনি কোনটি, উত্তর লিখবে নিভেলি।
তারপরে দেখো পরে যেটা আছে বিভাগ চ, প্রশ্নপত্রের সাথে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলির উপযুক্ত নাম ও প্রতীক সহ চিহ্নিত করে মানচিত্রটির উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও। এটা তোমাদের ম্যাপ পয়েন্টিং দেখে নাও তোমাদের কি কি আছে। রানীগঞ্জ কয়লা খনি, বোম্বে হাই তৈলক্ষেত্র, মহারাষ্ট্রের একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, একটি বায়ুশক্তি উৎপাদন কেন্দ্র, কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র। তো এগুলো কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট ম্যাপ পয়েন্টিং। আশা করি তোমরা এগুলো তোমাদের বইয়ে পেয়ে যাবে। তো এই গেল তোমাদের নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের জন্য আরো কিছু সেট নিয়ে আসবো, তবে কোন সেট তোমাদের আগে লাগবে, কোন সাবজেক্টের সেট, সেটা কিন্তু কমেন্টে লিখে তোমরা অবশ্যই জানাবে। আর তোমাদের বলে রাখি, তোমাদের যে সেটটা করালাম সেটাই যে হুবহু তোমাদের পরীক্ষা আসবে তেমন কোনো ব্যাপার নয়। তোমাদের এই যে সেটটা করালাম এরপরে আরো যে 4-5টা সেট করাবো, সেইগুলো তোমরা যদি ভালো করে করো এবং তোমাদের বইটা যদি তোমরা খুঁটিয়ে পড়ো, তাহলে দেখবে পরীক্ষায় তোমাদের 100% সাফল্য নিশ্চিত। তোমরা সকলে বই পেয়েছো, তোমরা সকলে মন দিয়ে ভালো করে পড়াশোনা করো। তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।